ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি, নইলে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এ সময় দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ এবং চট্টগ্রাম বন্দর বিষয়েও কথা বলেন বিএনপি নেতারা। সকালে অপর এক অনুষ্ঠানে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানেরও পদত্যাগের দাবি জানান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং আমাদের সাথে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই চলে যাচ্ছি মাহবুব উদ্দিন খোকনের কাছে। আপনার কাছে জানতে চাইব, এই যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিয়ে আদালতে এবং আদালতের বাইরে এই পর্যন্ত যা ঘটলো, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ। আমি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা এখন কারেকশন করে দিলাম আর কি। ইশরাক সম্বন্ধে যেটা বলতে চাই, এটা সাধারণত যে সময় একজন নির্বাচিত হয় গ্যাজেট হয়, গ্যাজেট হওয়ার কেউ যদি চ্যালেঞ্জ করতে চায়, গ্যাজেট হওয়ার 30 দিনের মধ্যে সেটা ওই নির্বাচনে চ্যালেঞ্জ করতে পারে। ইশরাক হোসেন 2020 সালে নির্বাচনের গ্যাজেট হওয়ার 30 দিনের মধ্যে চ্যালেঞ্জ করেছিল নির্বাচন ট্রাইব্যুনালে। এই রায়টা এই শেখ তাপসের নির্বাচনটা চ্যালেঞ্জ করেছিল। সেটা দীর্ঘদিন চলতেছে। সম্প্রতি সেই সাক্ষী প্রমাণের ভিত্তিতে সেটা রায় হয়েছে। সেই রায়ে গ্যাজেটটা বাতিল করেছে, মেয়র তাপসের গ্যাজেটটা বাতিল করেছে এবং ইশরাক হোসেনকে মেয়র ডিক্লেয়ার করেছে আদালত। পাশাপাশি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে উইদিন 10 ডেজ অর্থাৎ 10 দিনের ভিতরে তাদের গ্যাজেট নোটিফিকেশন করে। এবং এটা কন্টেস্টিং পার্টিস যে মামলাগুলো হয়, ইলেকশন কমিশন যেটা করলেন তার আদালতের নির্দেশ অনুযায়ী উইদিন 10 ডেজ তারা গ্যাজেট নোটিফিকেশন করলেন। নেক্সট অবলিগেশন হল যে শপথ দিতে হবে। এই আইনের 7-2 ধারায় বলা আছে গ্যাজেট নির্বাচন কমিশন গ্যাজেট নোটিফিকেশন হওয়ার 30 দিনের মধ্যে শপথ দিতে হবে। শপথ দিতে হবে, এটা বাধ্যবাধকতা। আর এটা কিন্তু নর্মাল ইলেকশন না, এটা আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু এই জায়গায় আসছে। সুতরাং যদি শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। আর এটা আন্ডার লিগাল অ্যাপ্লিকেশন। যেহেতু আইনি শাসন থাকে, সাংবিধানিক সরকার যদি কেউ দাবি করে অবশ্যই আদালত আইন মানতে হবে। আর এখানে চ্যালেঞ্জ করার তো সুযোগ নাই। একমাত্র ফজলুল তাপস সে ক্ষতিগ্রস্ত হতে পারে, সে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং উনি বলতে পারে যে আমি আনসিটেড হয়ে গেছি, তাকে উনি কিন্তু নির্বাচন আপিলের ট্রাইব্যুনালে যেতে পারতেন, উনি কিন্তু তা জানেননি। এবং থার্ড পার্টি যেটা আসছে, হু আর দে, তার তো কোনো কাজ নেই এখানে। এটা কন্টেস্টিং পার্টি বিটুইন দ্য টু পার্টিস ক্যান্ডিডেটস, উনি ক্যান্ডিডেট কন্টেস্টিং। এ তো জাস্ট আসছে, মানে এটা ফুটে তাপস সাহেব যে কথাটা বলতেন সে আদালতে, সেটাই এর এখানে আসে বললো। চেষ্টা করছে যে গ্যাজেট যেন ঠেকাতে পারে মামলার কথা বলে, কিন্তু তেমন আপনার আদালত 2 দিন শুনলেন, তৃতীয় দিন রায় প্রদান করলেন এবং তার মামলাটা খারিজ করে দিলেন। কারণ কি, সে কিন্তু তার পিটিশনে কোথাও বলা নেই সে ঢাকা সিটি কর্পোরেশন সাউথ সিটি কর্পোরেশন কোথাও ভোটার, এই শব্দটা পর্যন্ত বলেনি। সে বলছে আমি সুপ্রিম কোর্টের লয়ার, আমার আইনি শাসন প্রতিষ্ঠার জন্য আমার অধিকার আছে বলার। কিন্তু দ্যাট ইজ নট এনাফ। সব জায়গায় বলতে পারবেন, যেমন পরিবেশ নিয়ে আপনার জনস্বার্থে মামলা করতে পারেন, আপনি খাল নদী মামলা করতে পারেন, আপনি রাস্তা নিয়ে মামলা করতে পারেন, আপনি সেগুলো জনস্বার্থের কথা বলতেন। এখানে ব্যক্তি দুইটা পার্টি কন্টেস্টিং পার্টির মধ্যে ফাইট হচ্ছে, কন্টেস্ট হচ্ছে, সেখানে থার্ড পার্টির কোনো সুযোগ নেই। আমাদের কোনো প্রেসিডেন্সও নেই, আমাদের কোনো মানে উল্লেখ করার মধ্যে কোনো প্রেসিডেন্স আমাদের নাই যে ইলেকশন ট্রাইব্যুনাল মামলায় থার্ড পার্টি এসে জনস্বার্থে মামলা করতে পারে। আদালত সঠিকভাবে রায় দিয়েছেন আমরা মনে করি। এখন
লিগ্যাল আবারও অ্যাপ্লিকেশন। আপনার কাছে ফিরবো। আমাদের সাথে মোহাম্মদ মাহবুবুর রহমান আছেন উপস্থিত এই মুহূর্তে। আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার এবং অন্য যে রাজনৈতিক দলগুলো আছে মুখোমুখি কি হয়ে পড়েছে, যেখানে আসলে একটি রাজনৈতিক ঐকমত্য জরুরি এই মুহূর্তে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকেও ধন্যবাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপক পদে কর্মরত আছি। তো আমি যেটা বলতে চাই সেটা হলো, আপনার মুখোমুখি শব্দটা বলা ঠিক হবে না। এখনো কতিপয় রাজনৈতিক দল কিছু দাবি নিয়ে রাজপথে এসেছে এবং অন্যান্য অনেক নাগরিক অথবা নাগরিকদের কিছু গোষ্ঠীও রাজপথে এসেছে। প্রবলেমটা হলো দুইটা জায়গায়। একটা হলো অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আরো বেশি করে ফ্রিকুয়েন্টলি বসা দরকার ছিল, যেন তারা রাজপথ পর্যন্ত আসতে না হয় তাদের বিভিন্ন ডিমান্ডের কারণে। এই জায়গাটাতে অনেক গ্যাপ হয়ে যাচ্ছে। আমরা প্রথম থেকেই বলেছিলাম যে অন্তর্বর্তী সরকারকে তারা যেন আহ বারবার রাজনৈতিক দলগুলোর সাথে অন্তত মাসে একবার অন্তত বসতে পারে, কিন্তু সেটা করা হচ্ছে না। এটা এটা একটা দিক। আরেকটা দিক হলো যে অন্তর্বর্তী সরকারের একটা ভাষা হওয়া দরকার ছিল, যে অন্তর্বর্তী সরকার সবাইকে বুঝতে দেওয়া দরকার ছিল এটা যে একটা অন্তর্বর্তী সরকার, এবং এই যে অসংখ্য দাবি পূরণ করার মানসিকতায় নেই। এর যে একটা নির্দিষ্ট সংকটকালীন সময়ের কারণে নির্দিষ্ট কিছু কাজ আছে, তার যে কাজগুলো কমপ্লিট না করলে রাষ্ট্র অস্থির হয়ে পড়ে, দেশ অস্থির হয়ে পড়ে, দেশের সার্বভৌমত্ব অনিশ্চয়তায় পড়ে, দেশের রাজনৈতিক ব্যবস্থা অনিশ্চয়তায় পড়ে, সেগুলো কিন্তু অন্তর্বর্তী সরকারকে নাগরিকদেরকে বোঝানো দরকার ছিল। এই জায়গাটাতে যখনই কেউ দাবি নিয়ে গিয়েছে, অন্তর্বর্তী সরকার সেই দাবিটা পূরণ করার চেষ্টা করেছে। এটা যদি না করতো, যে এটা তো আমাদের কাজ না, আমরা ইউনিভার্সিটি বানাতে পারি না, আমরা এই কাজটা করতে পারি না, আমরা ওটা করতে পারি না, তো তখন কিন্তু অন্য নাগরিকরা বুঝতে পারতো। এখন সমস্যাটা হলো অন্তর্বর্তী সরকার কিছু দাবি পূরণ করতে গিয়েছে, আবার নাগরিকরাও দাবি পূরণ করার জন্য চাপ দিয়েছে। সেক্ষেত্রে মনে হয়েছে যেন এটা যে একটা অন্তর্বর্তী সরকার, এই ধারণাটা অন্তর্বর্তী সরকারও মানুষের মধ্যে দিতে পারে নাই, আবার অনেক নাগরিকরাও সেভাবে নেয় নাই। এই জায়গাটাতে প্রবলেম তৈরি হয়েছে। এখন এই সরকারকে বলতে হবে, আমরা নির্বাচনের প্রেক্ষিতে এসেছি, নির্বাচনের প্রয়োজনে এসেছি, আমরা দেশে একটা গণতান্ত্রিক উত্তরণের প্রয়োজনে এসেছি। এই উত্তরণটা একমাত্র নির্বাচনের মাধ্যমে সম্ভব। সো সেইটাকে প্রায়োরিটি দেয়া এবং তার পাশাপাশি যে বিচার এবং করা গেলে সংস্কার। জি, আমি এই বিষয়ে আবারও আপনার কাছে আসবো। জনাব আমাদের সাথে আছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আমি তার কাছে আরো একবার যেতে চাই এবং আপনার কাছে জানতে চাইবো যে রিট খারিজের পর শপথ পাঠ নিয়ে সময় ক্ষেপণ হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক। কাল ক্ষেপণের সুযোগ কি রয়েছে? এটা উনি বলতে পারেন, এটা ওনার আইনগত অধিকার। এখন যদি সরকারের পক্ষ থেকে সরকারের একটা অংশ যদি তারা যদি কোনো কলিসিভ কোনো অনবিহিত বা কোনো ইলিগাল কাজ করে, একজন রাজনীতি কর্মী নির্বাচিত মেয়র হিসেবে তার তো অধিকার আছে এই আন্দোলন করার। সেটা বলবো আমি। যেটা আমাদের একজন সমালোচক বললেন যে এটা কি অন্তর্বর্তী সরকার, ওনার কাছে ওনার বুঝেন নাই মনে হয়। এটা অন্তর্বর্তী সরকার হলে একটা সাংবিধানিক সরকার, এবং সংবিধান অনুযায়ী কিন্তু শপথ নিয়েছিল বঙ্গভবনে। তারা কিন্তু অন্তর্বর্তী সরকার নাম দিল, সংবিধান ফলো করতে হবে। সংবিধান অনুযায়ী কিন্তু তাদের প্রথম দায়িত্ব ছিল পার্লামেন্ট সংসদ নির্বাচন করা এবং জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়া। তারা এই সংস্কার 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 কি করতেছে, নোবডি নোজ অ্যাবাউট দ্যাট। এবং আবার এদের দল বানাইতেছে, তারা অন্তর্বর্তী সরকারের দল বানাচ্ছে। এখন তারা সরকারও থাকবে আবার দল বানাবে। তো আপনি কি নিউট্রাল সরকার কিভাবে বললেন আপনি? প্রফেসর ইউনূস সাহেব, আমরা এখন আস্থা আছে। উনি অত্যন্ত ভদ্রলোক, সম্মানিত লোক, এবং আমরা বাংলাদেশের মানুষ তাকে নিয়ে গর্ব করি, নবরুষ্কের ভিতরে। কিন্তু উনাকে যারা প্রভাব বিস্তার করছেন তারা কিন্তু দেশের জন্য ভালো করছেন না। তারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, মানুষের অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিষয়ে একটু জানতে চাইবো, এই যে একের পর এক অবরোধ সহ রাজনৈতিক কর্মসূচির কারণে রাজধানীতে অচলাবস্থা সৃষ্টি হচ্ছে এবং নগরবাসীর ভোগান্তি বাড়ছে, কি বলবেন এই বিষয়ে? এটা হবে আরো অনেক, বিকজ এই সরকারের কোনো ইলেকটেড গভর্নমেন্ট না। তারা যত নির্বাচন দেরি করবে তত দেশের এবং দেশীয় বিদেশি ষড়যন্ত্র হবে, সাধারণ মানুষ তার দাবি নিয়ে আসবে, কিন্তু তারা কিন্তু দায়ী পূরণ করতে পারবে না। এইসব মোহ হবেই। শুধু এটা তো ধরেন এটা ন্যায্য দাবি, তার দাবি করছে ইশরাক সাহেব, কিন্তু অনেক অনেক অনেক
মানে তারা ষড়যন্ত্রের সম্মুখীন হতে হবে। তা আমার মনে হয় তারা যদি ব্যর্থ হওয়ার আগে তারা নির্বাচন দিতে উচিত আমি মনে করি। জি, জনাব মাহবুবউদ্দিন খোকন, আমরা আবারও আপনার কাছে ফিরবো এই বিষয়টা নিয়ে। আমি একটু মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে যেতে চাই এবং আপনার কাছে যেটা জানতে চাইছিলাম যে এই যে একের পর এক অবরোধ কর্মসূচি এবং রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির কারণে রাজধানীতে অচলাবস্থা সৃষ্টি হচ্ছে এবং জনভোগান্তি বাড়ছে, এই বিষয়ে কি বলবেন? জনভোগান্তি বাড়ছে, এটা তো অবশ্যই আমরা সবসময় দেখেছি যে আমাদের তো রাজপথের বিষয়গুলো অনেক সংকীর্ণ থাকে। আমরা আসলে আমাদের রাস্তাঘাট এত প্রশস্ত না, আবার এত বেশি রাস্তাঘাটও নয় যে আমরা ইচ্ছা করলে বিকল্প রাস্তাঘাট ব্যবহার করতে পারি। তো এই ভোগান্তিটা নিরসন করার দায় কিন্তু সরকারের ছিল। সরকারের বোঝাপড়ার ভিত্তিতে যদি সরকার রাষ্ট্র পরিচালনা করতো, আমি যেই কথাটা আপনাকে প্রথম বলেছিলাম যে আপনি যাই করছেন না কেন, আপনি প্রথমত তো প্রায়োরিটি অবশ্যই নির্বাচন, কিন্তু অন্যান্য যে সকল কাজগুলোর উদ্যোগ নেওয়া হয়েছে যে জবাবদিহিমূলক সরকার তৈরি করার জন্য অথবা কর্তৃত্ববাদীদের বিচার করার জন্য, অপরাধীদের বিচার করার জন্য, এই সব কিছুতে কিন্তু এটা মনে হচ্ছে সরকার একা একা করার চেষ্টা করছে কিনা কিছুটা। সরকার যদি রাজনৈতিক দলগুলোর সাথে পর্যায়ক্রমে বসতো এবং তখন কিন্তু এই ডিমান্ডগুলো রাস্তায় যেত না এবং তখন আর এই ভোগান্তি তৈরি হতো না। সরকারকে অন্তর্বর্তী সরকারের যে ধারণাটা, ইভেন আপনি দেখেন শ্রীলঙ্কাতে নির্বাচনের মাধ্যমে কিন্তু 2.5 বছরের মধ্যেই একটা অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে। সেখানেও কিন্তু এত অ্যাম্বিশাস ছিল না সরকার। সুতরাং আপনার কাজ হলো দৈনন্দিন স্থিতিশীলতা নিয়ে আসা, আইন শৃঙ্খলার স্থিতিশীলতা নিয়ে আসা এবং রাষ্ট্রটাকে এমন একটা জায়গায় নিয়ে আসা যে কর্তৃত্ববাদী যে স্পিরিটটা তৈরি হয়েছিল গত 15 বছর, সেই সাথে থাকবেন। এবং আমি আরেকবার আসলে মাহবুবউদ্দিন খোকনের কাছে জানতে চাইবো একটু ছোট করে যে নির্বাচনের রোডম্যাপ না দিলে আসলে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত না রাখার কথা বলছেন বিএনপি নেতারা। সরকার কেন রোডম্যাপ দিচ্ছে না বলে মনে করেন? নির্বাচন দিবেন না কেন? বাংলাদেশ তো জনগণের, বাংলাদেশ সরকার, বাংলাদেশের সরকার জনগণের সরকার, এটা গণতন্ত্র, ডেমোক্রেসি। উনাদের ক্ষমতা দেয়নি কেউ, জনগণ ম্যান্ডেট দেয়নি। আপনার বিনা ভোটে বসে থাকার উপরে ক্ষমতা থাকবেন আপনি? আপনি কে? ইউ আর নট দ্য ওনার অফ দিস কান্ট্রি। আপনার যারা কজন মালিক না তো দেশের, আর আন্দোলনকে আপনি একা করছেন। আপনারা এই সরকারে যারা আছে 2-3 জন ছাড়া কেউ তো আন্দোলনই করে নাই। তারা 15 বছর কথা বলে নাই। তারা এবার জুলাই আগস্ট তাদের কোনো ভূমিকাই নেই, স্টেটমেন্ট নাই উপদেশের মধ্যে। সংস্কার কমিশনে যারা আসছেন, হোয়াট ওয়াজ দেয়ার রোল ডিউরিং লাস্ট 15 ইয়ার্স? ইভেন জুলাই আগস্ট ছিল না, বেশিরভাগই ছিল না। দে ডোন্ট হ্যাভ দ্য কমিটমেন্ট টু দ্য কান্ট্রি, নেশন, টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি অ্যান্ড কমিটমেন্ট টু দ্য কনস্টিটিউশন। তারা ডেমোক্রেটিক দেশ চায় না তারা, আমি মনে করি। নাহলে নির্বাচন এত ধৈর্য করতো না। আমি মনে করি জনগণকে ভোটাধিকার দিয়ে দিতে হবে। জনগণ নির্বাচন দিয়ে দেন, জনগণ ঠিক করবে কাজ কি করবে না করবে। বলে যে সংবিধান সংস্কার, আরে সংবিধান সংস্কার। আপনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য।